নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প নিয়ে হাজির হয়েছি। ওনার জন্ম 15ই সেপ্টেম্বর 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তিনি অনেক উপন্যাস এবং গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বড় দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা প্রভৃতি। তিনি এছাড়াও আরও অনেক উপন্যাস রচনা করেছেন। এই স্বনামধন্য সাহিত্যিক 16ই জানুয়ারি 1938 সালে পরলোক গমন করেন। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গুরুদেব জব্দ। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল লালু। অনেক বছর আগে, অর্থাৎ সে কত বছর আগে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা তখন একটা ছোট্ট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের তখন বয়স কত হবে, ওই 10-11। মানুষকে ভয় দেখাবার আর জব্দ করবার মতো কত কৌশলে যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে একবার রাবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি একদিন রাগ করে বললেন, ওর একটা মাস্টার ঠিক করে দিতে হবে। সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন, তখন ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল হয়েছেন। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনই করেই শিক্ষা লাভ করে। কিন্তু সত্য হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না, তখন থেকেই থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সে যাত্রায় লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল ওর মায়ের ওপর চোটে। কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ে ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ে ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর যেন বিরাম নেই। এদিকে মিষ্টান্নদি তৈরি করতে, ফলফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেওয়ার সময় পান না। তার মধ্যেই নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে এলো। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেল। সুকোমল বিছানায় পরিপাট্য প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে।
কি ঠান্ডা সে জল! শশব ব্যস্ত হয়ে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট, ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর একদিকে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু 8 মিনিটের বেশি নয়, চোখ দুটো সবে বুঝেছেন। অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই জায়গার উপরই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটে জল মুছে খাটটাকে টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোয়ার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে যদি হঠাৎ মাথায় এসে পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে একটা লণ্ঠন জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার, যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো নেই। কোথায় চাকর বাকর, কোন ঘরে তারা শোয়, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে একবার ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা, তারা এখানে এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো। মনে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরের বাতাসে বৃষ্টি ছাটের আমেজ রয়েছে। শীতে গা শিরশির করে। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিলেন। পা দুখানি উপরে তুলে যতটা সম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানা রকম শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা চুরিয়ে আসছে। অনভ্যস্ত গুরুভজন ও রাত্রি জাগরণে অম্ল ঢেকুরের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমন সময় অপ্রত্যাশিতভাবে নতুন উপদ্রব শুরু হলো। পশ্চিমের বড় বড় মশা 2 কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র 2 মিনিট অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন, সংখ্যায় এরা অনেক। এই বাহিনীকে উপেক্ষা করে বিশ্বের এমন বীরপুরুষ কেউ নেই। যেমন জ্বলুনি তেমনি তার চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিলে। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। বারবার হাত পা নাড়িয়েও তাদের উপেক্ষা করা যাচ্ছে না। গামছা সঞ্চালন করেও তাদের আক্রমণ কিছুতেই প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত ছোট ছেলের মতো কাজ হবে ভেবে তা থেকে বিরত থাকলেন। তিনি কল্পনায় দেখলেন, নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে ঘুমোচ্ছে। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে, শুধু তার ছোটাছুটি বিরাম নেই। কোথাকার ঘড়িতে যেন 4টে বাজল। তিনি বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া।
আমি আর পারছি নে বলেই বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার কারণ বোঝা গেল। দেখতে দেখতে সর্বশান্ত প্রহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় হয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিও তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। তিনি নিচে নেমে এলেন। দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগেই উঠেছেন। ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণের খাট উত্তরের দিকে, আর ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি আসন প্রভৃতি পুজো আহ্নিকের জিনিসপত্র সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝতে পারলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন। তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল। ওটা কি? এক কোণে আলো অন্ধকারের মতো মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, আর কি বলবো মা, সারা রাত দুঃখের আর পার ছিল না যে। কেন বাবা? নতুন বাড়ি করেছিস মা বটে, কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই যে। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতে কি আর রক্ষা আছে মা? পঙ্গপালের মতো মশা, ডাঁশ ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত যেন খুব লেখেছে। একবার এধার থেকে ওধার যায় ছুটে, আবার ওধার থেকে এধার ছুটে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ হয় নেই মা। বহু চেষ্টায়, বহু সাধ্য সাধনা করে ঘরে আনা গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখে জলে ভরে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা। আপনার ঘরের ওপরে আরও যে দুখানা ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁয়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে, মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি মশারি নামিয়ে তিনি দেখতে পেলেন নাগড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা তখনও গলেনি। এক টুকরো বরফ তখনও বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সামনে পেলেন তাকে চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাক। ওই বজ্জারটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধ হয়ে গেলেন। বললেন, কি কাণ্ড করছো? হলোটা কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলো সে? বিনা দোষে গুরুদেবে কি দশা করেছে নিজের চোখে দেখো সে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব কথা খুলে বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন,
ওই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকরটা এসে বললে, লালু বাবু কুঠি মে নেই হ্যাঁ। আর একজন এসে জানালে যে সে মাসির বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দ ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।